তাহলে কথা মতো আজকে আমরা আমাদের টপিক থাকবে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। আগের দিন তোমাদের বলেছিলাম কার্ল ল্যান্সনার 1901 সালে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমটা আবিষ্কার করে এবং এই আবিষ্কারের জন্য 1930 সালে 1930 তিনি নোবেল প্রাইজ পান। কার্ল ল্যান্সনার এই আবিষ্কারটা খুব সহজভাবে করেন এবং আমিও চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের বিষয়টা বোঝাতে। তিনি কি করেন না, তিনি তার কিছু কো-ওয়ার্কারদের ব্লাড ড্র করেন এবং সেই ব্লাডগুলোকে দুটো পার্টে ভাগ করেন, মানে দুটো ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে সেল সাসপেনশন আর একটা হচ্ছে সিরাম। এবার তিনি প্রত্যেকটা ব্লাডের সিরামের সাথে প্রত্যেকটা ডোনারের সেল সাসপেনশনের রিয়াকশন ঘটান, বিক্রিয়া ঘটান এবং তিনি দেখেন প্রত্যেকটা সেল সাসপেনশন প্রত্যেকটা আলাদা আলাদা ডোনারের সিরামের সাথে রিয়াক্ট করছে। এর থেকে তিনি একটা বেসিক কনসেপ্টে আসেন। কি ধারণা হয় তার? তিনি ভালো করে পর্যবেক্ষণ করে বোঝেন যে কিছু ব্লাড গ্রুপ আছে যার আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন আছে, কিছু ব্লাড গ্রুপ আছে যার আরবিসি সারফেসে বি অ্যান্টিজেন আছে এবং কিছু ব্লাড গ্রুপ তিনি পান যার আরবিসি সারফেসে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুটো অ্যান্টিজেনই পাওয়া যাচ্ছে এবং আরেক ধরনের তিনি ব্লাড গ্রুপ পান যার সারফেসে কোনো অ্যান্টিজেনই নেই। এর থেকে তিনি এইভাবে ডিনোট করেন বিষয়টাকে, যে ব্লাড গ্রুপের আর সারফেসে আরবিসি সারফেসে, এটা যদি আরবিসি হয়, এই আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন আছে তাদেরকে তিনি এ ব্লাড গ্রুপ, যার সারফেসে বি অ্যান্টিজেন আছে তাদেরকে তিনি বি ব্লাড গ্রুপ, যার সারফেসে এ এবং বি দুটো অ্যান্টিজেনই আছে আরবিসি সারফেসে তাদেরকে তিনি এবি ব্লাড গ্রুপ, এবং যে আরবিসি সারফেসে মানে যে ব্লাড গ্রুপগুলোর আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেনই নেই, মানে কোনো অ্যান্টিজেনই নেই, তাদেরকে তিনি নান, জিরো, মানে কিচ্ছু নেই, এই জিরোটাকে ইউরোপিয়ান কান্ট্রিতে ও হিসাবে ডিনোট করা হয়। তাই তিনি সেই ব্লাড গ্রুপটাকে ও মানে ব্লাড গ্রুপ ও হিসাবে বলেন এবং তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন যে এই ব্লাড গ্রুপেরই মানে এ ব্লাড গ্রুপের সিরামে অ্যান্টি বি এবং বি ব্লাড গ্রুপের সিরামে অ্যান্টি এ অ্যান্টিবডি তিনি পান। স্বাভাবিকভাবেই এই ব্লাড গ্রুপের অর্থাৎ এ ব্লাড গ্রুপের সিরামে তিনি কিন্তু অ্যান্টি এ অ্যান্টিবডি কিন্তু পান না। তোমাদেরকে আগের দিনে আমি বলেছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পড়ানোর সময় যে কোনো একটা অ্যান্টিজেনের অ্যান্টিজেনিক স্টিমুলেশনের ফলেই সেই অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, মানে একটা অ্যান্টিজেনের এগেইনস্টে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি আছে। এখন যদি ভালো করে ভাবো, এ ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেন পাওয়া গেছে আরবিসি সারফেসে, এখন এর সিরামে যদি এ অ্যান্টিবডি থাকতো তাহলে কিন্তু এই এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের এগেইনস্টে রিঅ্যাকশন করে দিত, সেক্ষেত্রে কিন্তু হিমোলাইসিস হয়ে যেত, তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। ফলে স্বাভাবিকভাবেই তিনি অ্যান্টি এ অ্যান্টিবডি সেখানে কিন্তু পেলেন না, সেখানে কি পেলেন? অ্যান্টি বি অ্যান্টিবডি। এবং ঠিক একইভাবে বি ব্লাড গ্রুপের সিরামে তিনি পেলেন অ্যান্টি এ অ্যান্টিবডি। এবার মজাদার বিষয়, এবি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি পেয়েছেন আরবিসি সারফেসে, তিনি দেখলেন তার সিরামে কোনো অ্যান্টি এ বা অ্যান্টি বি কোনো অ্যান্টিবডি নেই। এই অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো অ্যান্টিবডির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। এবং ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেখানে তিনি আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেন পাননি, সেখানে তিনি সিরামে অ্যান্টি এ এবং অ্যান্টি বি এই দুটো অ্যান্টিবডি পান। তাহলে আমরা যদি মেন কনক্লুশনে আসি, এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে চারটে ব্লাড গ্রুপ আমরা পাই, এ ব্লাড গ্রুপ, বি, এবি এবং ও। এ ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে রয়েছে অ্যান্টিজেন এ, সিরামে রয়েছে অ্যান্টি বি অ্যান্টিবডি। বি ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে অ্যান্টিজেন বি এবং সিরামে রয়েছে অ্যান্টি এ অ্যান্টিবডি। এবি ব্লাড গ্রুপের সারফেসে আরবিসি সারফেসে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট, কিন্তু অ্যান্টি এ বা অ্যান্টি বি কোনো অ্যান্টিবডি উপস্থিত নেই। আর ও ব্লাড গ্রুপের সারফেসে আরবিসি সারফেসে অ্যান্টিজেন কোনোটাই নেই, না অ্যান্টিজেন এ আছে না অ্যান্টিজেন বি, কিন্তু সিরামে অ্যান্টি এ এবং অ্যান্টি বি এই দুটোই রয়েছে। তাহলে এই হলো কার্ল ল্যান্সনারের এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের পিকচার। এবার মজাদার বিষয় হচ্ছে 1930-এ উনি নোবেল পান, সালটা তখন 1952। আমাদের ভারতবর্ষে যেটা এখন মুম্বাই নামে খ্যাত মুম্বাই, সেটা তখন নাম ছিল বোম্বে। বোম্বাইতে হঠাৎ করে একজন ব্যক্তির একটা ব্লাড গ্রুপ পাওয়া যায়
এবং সেই ব্লাড গ্রুপটা দেখে সবাই খুব ঘাবড়ে যায়। তার কারণটা কি? সেই ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে না অ্যান্টিজেন এ আছে, না অ্যান্টিজেন বি, না অ্যান্টিজেন এইচ। অ্যান্টিজেন এইচ, এই অ্যান্টিজেন এইচটা কি তাহলে? এই অ্যান্টিজেন এইচটা যদি আমি সহজ ভাষায় তোমাদের বলতে যাই, তাহলে অ্যান্টিজেন এইচ হচ্ছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর প্রিকরসর, এবং অ্যান্টিজেন ও মানে অ্যান্টি ও এর হচ্ছে ভিত্তি হিসাবে কাজ করে এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এই অ্যান্টিজেন এইচ সবার আরবিসিতেই থাকে, কম বেশি সব আরবিসিতেই অ্যান্টি এইচ থাকে। সব আরবিসিতেই আমি অ্যান্টি এইচ পাবো, অ্যান্টি এইচ সব আরবিসিতেই থাকবে। এ আর বি, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি যেহেতু এই দুটোর প্রিকরসর হিসেবে কাজ করে, এর সাথে এর ঠিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ অ্যান্টিজেন এইচ আর অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এই দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক ব্যস্তানুপাতিক। অর্থাৎ অ্যান্টিজেন এ যেহেতু এ আরবিসি সারফেসে রয়েছে এ ব্লাড গ্রুপে, এখানে অ্যান্টিজেন কিছু তুলনামূলক কম, অ্যান্টিজেন বি এর ক্ষেত্রেও তুলনামূলক কম। এর ক্ষেত্রে দেখো তুমি এ এবং বি এর ক্ষেত্রে দেখবে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি উভয় উপস্থিত, অর্থাৎ এর ক্ষেত্রে এদের থেকেও কম পরিমাণ অ্যান্টিজেন এইচ রয়েছে। কিন্তু ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি কোনোটাই উপস্থিত নয়, এর ক্ষেত্রে কিন্তু অ্যান্টিজেন এইচ বেশি থাকে। তাহলে তুলনামূলক ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন এইচ বেশি থাকে এবং তুলনামূলক এবি ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এইচ সবচেয়ে কম থাকে, কারণ অ্যান্টিজেন এ এবং বি এর সাথে অ্যান্টিজেন ও এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই হলো অ্যান্টিজেন এইচ। এই অ্যান্টিজেন এইচ এই বোম্বে ব্লাড গ্রুপের মধ্যে ছিল না। একটা প্রথম ব্লাড গ্রুপ পাওয়া গেল যার মধ্যে না আছে অ্যান্টিজেন এ, না আছে অ্যান্টিজেন বি, না আছে অ্যান্টিজেন এইচ। আচ্ছা, আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি, অ্যান্টিজেন এইচ কোথায় থাকে? একটা বললাম আরবিসি তে, এছাড়াও আমাদের বডি ফ্লুইডেও কিন্তু অ্যান্টিজেন এইচ পাওয়া যায়। যেমন ধরো স্যালাইভা, আমাদের স্যালাইভাতে অ্যান্টিজেন এইচ থাকে। তাহলে এবার পয়েন্টে আসি বোম্বে ব্লাড গ্রুপ। যেহেতু ওই অঞ্চলে ওইখানকার কিছু সংখ্যক মানুষের মধ্যে এই ব্লাড গ্রুপটা পাওয়া যায় সবার প্রথম, তাই এই ব্লাড গ্রুপটাকে বোম্বে ব্লাড গ্রুপ বলে। তাহলে এর আরবিসি তে কিন্তু অ্যান্টিজেন এইচ মিসিং, অ্যান্টিজেন এইচ কিন্তু পাওয়া যায়নি। অথচ এর অ্যান্টিবডি মানে সিরামে অ্যান্টি এইচ অ্যান্টিবডি পাওয়া যায়। তাহলে বোম্বে ব্লাড গ্রুপ, যেটাকে আমরা ক্যাপিটাল এইচ স্মল এইচ হিসেবেও ডিনোট করি, এইচএইচ ব্লাড গ্রুপও বলে থাকি, এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি দেখা গেল? তাহলে অ্যান্টিজেন এইচ অ্যাবসেন্ট থাকে আরবিসি তে এবং সিরামে অ্যান্টি এইচ অ্যান্টিবডি পাওয়া যায়। এবার ভালো করে তোমরা ব্যাপারটা বোঝো একবার। ও ব্লাড গ্রুপ, বোম্বে ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপের মধ্যে দেখো অ্যান্টি এ অ্যান্টি বি কোনো অ্যান্টিজেনই নেই। এইচ অ্যান্টিজেন কিন্তু মারাত্মক পরিমাণে আছে, সবচেয়ে বেশি পরিমাণে আছে বললাম আমি। বোম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টি বি দুটো অ্যান্টিজেনই নেই। তাহলে আমি যদি এইচ অ্যান্টিজেন ডিটেক্ট না করতে যাই, তাহলে কিন্তু আমি সেল সাসপেনশন থেকে যদি আমি অ্যান্টিজেন ডিটেক্ট করতে যাই, তাহলে কিন্তু অনায়াসেই আমি ও ব্লাড গ্রুপ এবং বোম্বে ব্লাড গ্রুপের মধ্যে গুলিয়ে ফেলবো, কারণ দুটোর মধ্যে আমার অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিজেনটা নেই। সরি, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুটো অ্যান্টিজেনই এই দুটোর মধ্যে নেই। আমার অ্যান্টিবডি দেখতে হবে। অ্যান্টিবডি দেখতে গেলে আমি এটার মধ্যে অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো অ্যান্টিবডি পাবো, এটার মধ্যে আমি অ্যান্টি এইচ অ্যান্টিবডি পাবো। তাহলে এই হিসাবে আমি এদের দুজনকে ডিফারেন্সিয়েট করব। কিন্তু আমি যদি শুধু অ্যান্টিজেনের ভিত্তিতে ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে কিন্তু এই দুটো ব্লাড গ্রুপে আমি গুলিয়ে ফেলবো। এবং ভালো করে তোমরা লক্ষ্য করো, যেহেতু এর সারফেসে কোনো অ্যান্টিজেন এ, বি এবং এইচ এই তিনটে অ্যান্টিজেনের মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে কিন্তু এর ক্ষেত্রে মানে যে মানুষটার ক্ষেত্রে বোম্বে ব্লাড গ্রুপ যে মানুষটা, সে কিন্তু সহজে অন্য ব্লাড গ্রুপের ব্লাড নিতে পারবে না, কারণ তার কাছে অটোমেটিক অ্যান্টি এইচ অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিবডি আছে সরি। এবার যেহেতু তার কাছে অ্যান্টি এইচ অ্যান্টিবডি আছে, আমি যে ব্লাড গ্রুপই নিই, যদি আমি এ ব্লাড গ্রুপ ভুল করে দিয়ে দিই, তাহলে এর মধ্যে রয়েছে অ্যান্টি এইচ অ্যান্টিজেন, তাহলে এই এইচ অ্যান্টিজেনের সাথে এ রিঅ্যাক্ট করবে। এই ব্লাড গ্রুপ যদি এতে দিয়ে দিই, তাহলেও এর মধ্যেও রয়েছে এইচ অ্যান্টিজেন, এর মধ্যেও এইচ অ্যান্টিজেন, এর মধ্যে তো আরো বেশি পরিমাণ এইচ অ্যান্টিজেন রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই এর সাথে রিঅ্যাক্ট করে ফেলবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে মানুষটার মৃত্যুও ঘটতে পারে। তাহলে যখন এই ব্লাড গ্রুপ মানে বোম্বে ব্লাড গ্রুপের ডোনার বা বোম্বে ব্লাড গ্রুপের
রিসেপ্টর কারোর ক্ষেত্রে কিন্তু আমি ব্লাড ট্রান্সফিউশন বোম্বে ব্লাড গ্রুপ ছাড়া করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। ফলে যখনই আমি বোম্বে ব্লাড গ্রুপ বা ল্যাবে যদি কোনো ও ব্লাড গ্রুপ আসে আমার ব্লাড ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ভালো করে অ্যান্টি এইচটা ক্রস চেক করে দেখবো যে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে কিনা। কারণ নইলে কিন্তু আমি বুঝতে পারবো না, শুধু অ্যান্টি এ এবং অ্যান্টি বি মানে অ্যান্টিজেন এ বির উপর ভিত্তি করে আমি কিন্তু এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারবো না যদি অ্যান্টি এইচটা আমি ক্রস চেক করে না দেখি। এই হলো আমাদের বোম্বে ব্লাড গ্রুপ। আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই বোম্বে ব্লাড গ্রুপ আমাদের ভারতবর্ষে মোটামুটি 10,000 জনের মধ্যে একজনের থাকে। 10,000 জনের মধ্যে একজনের বোম্বে ব্লাড গ্রুপ পাওয়া যায়, মানে এতটাই এটা রেয়ার। ইউরোপিয়ান কান্ট্রিতে আরো বেশি রেয়ার, সেখানে 1 লাখ, সেখানে 1 লাখ লোকের এগেইনস্টে একজনের বোম্বে ব্লাড গ্রুপ পাওয়া যায়। মানে বুঝতে পারছো কতটা রেয়ারেস্ট ব্লাড গ্রুপ এটা। তাহলে এই হলো আমাদের কে ল্যান্সনেরার এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এবং পরবর্তীকালে 1952 সালটা মনে রাখবে, এই সালে এই বোম্বে ব্লাড গ্রুপ আমাদের সামনে আসে। এইভাবে আমরা বিষয়টাকে বুঝলাম। এরপরে আমি তোমাদের এই ব্লাড গ্রুপের জিনোটাইপ এবং ফিনোটাইপ, মানে জেনেটিক্যালি এই ব্লাড গ্রুপটা এলো কি করে। আমরা তো হঠাৎ করে ব্লাড গ্রুপ নিয়ে জন্মাই না, নিশ্চয়ই আমাদের পিতামাতা সূত্রে আমরা এই ব্লাড গ্রুপটা পেয়ে থাকি। এই বিষয়টা নিয়ে তোমাদের একটু বোঝাই। এই ধরো আমার ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ, তাহলে আমার ব্লাড গ্রুপটা এ হলো কি করে। আচ্ছা তার আগে তোমাদের আগে ফিনোটাইপটা বুঝিয়ে নি, তারপরে তোমাদের আর এই সিস্টেমটা বোঝাবো। তাহলে এবার যেটা বললাম তোমাদের এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে এই জিনোটাইপ ফিনোটাইপ এই বিষয়টা তোমাদের নিয়ে একটু বোঝাই। সবার প্রথমেই বলি এই জেনেটিক বিষয়টা এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে যে ল এর উপর ডিপেন্ড করে চলে সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ল অফ ইনহেরিটেন্স। এটার উপরে ভিত্তি করে এই এবিও ব্লাড গ্রুপে জিনোটাইপ আর ফিনোটাইপের গঠনটা তোমাদের বোঝাবো, বিষয়টা আর কি বোঝাবো তোমাদের। সবার প্রথমে আসি এই এবিও লোকাস অফ এবিও জিন, অর্থাৎ এই এবিও জিনটা যেটা এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের জন্য দায়ী, এইটা 9 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে, যেটা মেইনলি 3টে অ্যালিলিক জিন দ্বারা মেন তৈরি হয়েছে। কি কি সেটা? এ, বি এবং ও। তাহলে এটা পয়েন্টটা মনে রাখবে, এই এবিও জিনটা এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে এটা আমাদের 9 নম্বর ক্রোমোজোমে রয়েছে। এটা মেইনলি 3টে অ্যালেল দ্বারা গঠিত, মানে 3টে অ্যালেলের উপর ভিত্তি করে হয়েছে। এটা কি কি? এ, বি এবং ও। এর মধ্যে এ এবং বি এই দুটো অ্যালেল ডমিনেন্ট এবং ওটা রিসেসিভ। মানে ধরে নাও প্র্যাকটিক্যালি যদি আমাদের বোঝাই সহজ ভাষায়, এ আর বিটা হচ্ছে গার্লফ্রেন্ড আর ওটা হচ্ছে বয়ফ্রেন্ড। সারা জীবন এ আর বি ডমিনেন্ট করবে আর ও সহ্য করবে। বুঝতে পারলে বিষয়টা? এর থেকে ভালো ভাষায় আর কিছু আমি বোঝাতে পারলাম না। আচ্ছা এবার পড়াশোনায় আসি। এ, বি এবং ও এই 3টে মিলে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম তৈরি হয়েছে। ভালো করে লক্ষ্য করো, এই এ, বি এবং ও এই 3টেই এই জিনোটাইপ আর ফিনোটাইপ তৈরি করেছে। আমাদের মোট 6টা জিনোটাইপ আছে আর ফিনোটাইপ মোট 4টে। ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4, এ, দুটো এ, বি, এ বি ও। আচ্ছা তার আগে তোমাদের একটু বলি জিনোটাইপ আর ফিনোটাইপ কি যদি আমি বলতে চাই। আচ্ছা অ্যালেলটা কি? এটাও তো তোমরা নতুন টার্ম যদি শুনে থাকো। অ্যালেল কি? অ্যালেল হচ্ছে একটা জিনের বিভিন্ন রূপ। এই এবিও লোকাস মানে এই লোকাস অফ এবিও জিন, এই যে এবিও জিনটা এর 3টে রূপ হচ্ছে অ্যালেল। অ্যালেলটাকে বিভিন্ন রূপ বলা হয়। কেমন ভাবে বোঝাবো তোমাদের? অ্যালেল ধরো তুমি আইসক্রিম খাচ্ছ, ধরো কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম 3 জন বন্ধু মিলে কিনতে গেলে, একজন ধরো স্ট্রবেরি ফ্লেভার নিলে, একজন বাটারস্কচ নিলে, একজন ধরো চকলেট নিলে। তাহলে তোমরা অর্ডার করলে কিন্তু কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম, কিন্তু 3টে আলাদা আলাদা ভেরিয়েন্ট। ঠিক তেমনি এবিও জিন, কিন্তু তার ভেরিয়েন্ট 3টে আলাদা, ওই ভিন্ন রূপটাই হচ্ছে অ্যালেল। একে আমরা অ্যালেল বলি। জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে আমাদের ডিএনএ তে, এই যে আমাদের প্রত্যেকের ডিএনএ তোমরা ভালো করেই জানো, ছোটবেলায় পড়েছো। এই ডিএনএ তে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনের পুরো সমষ্টিটাকে আমরা জিনোটাইপ বলি। যেমন ধরো সহজ ভাষায় যদি আমি এটার উদাহরণ দিয়ে বলি, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভটা এখন যেহেতু পড়াইনি তোমাদের পজিটিভটা এখন বলছি না, আমার ব্লাড গ্রুপ এ। এটা তো আমি শুধু পাইনি, এ নিশ্চয়ই আমি বাবার থেকে কিছু পেয়েছি, মায়ের থেকে কিছু পেয়েছি।
তাহলে এই বাবা মায়ের থেকে যেটাই পেয়েছি তার সমষ্টিগত আমার ডিএনএ তে যেটা রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সেইটাই হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? ফিনো কথার অর্থ, সহজ ভাষায় যদি আমি ফিনো কথার অর্থ বলি তোমাদের, ফিনো কথার অর্থ মাথায় রেখে দেবে পর্যবেক্ষণ, অর্থাৎ যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বা পর্যবেক্ষণ করতে পারছি সেই বৈশিষ্ট্যটাকে ফিনোটাইপ বলি। জীবের যে বৈশিষ্ট্যটা আমরা পর্যবেক্ষণ করতে পারছি, যেমন রাস্তা দিয়ে যেতে গেলে আমরা দেখি মেয়েটা দেখতে সুন্দর, তাহলে সুন্দর বিষয়টা আমরা পর্যবেক্ষণ করতে পারছি, ঠিক সেরকম যে ক্যারেক্টারটা আমরা পর্যবেক্ষণ করতে পারছি বা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ফিনোটাইপ। তার মানে কাল থেকে কোনো মেয়েকে দেখলে ফিনোটাইপ বলে ডেকো না যেন। যাই হোক, পড়ায় ফিরি। তাহলে আমরা যদি ক্যালকুলেট করে দেখি আমাদের টোটাল 4টে ফিনোটাইপ আছে, মানে 4টে গ্রুপ আছে। আমরা আগেই পড়েছিলাম কিছুক্ষণ আগে এ বি এ বি ও, অর্থাৎ এই 4টে ফিনোটাইপ আমরা পাচ্ছি, পর্যবেক্ষণ করতে পারছি। এর জিনোটাইপ কি কি হতে পারে ভালো করে লক্ষ্য করে দেখো। এ ব্লাড গ্রুপের জিনোটাইপ এ এ, মানে বাবা মা দুজনেই যদি এ হয় তাহলে সেক্ষেত্রে এ হতে পারে। বাবা মা যদি একজন এ একজন ও হয় সেক্ষেত্রেও এ ব্লাড গ্রুপ হতে পারে। যদি বি বি হয় তাহলে সেক্ষেত্রে বি, বিও একজন বি একজন ও সেক্ষেত্রেও বি। দুজনেই যদি এ বি থাকে সেক্ষেত্রে এ বি, ও থাকলে সেক্ষেত্রে ও। অর্থাৎ 6 রকম আমরা জিনোটাইপ পাচ্ছি এই 4 রকম ফিনোটাইপের এগেইনস্টে। এইটাকে মাথায় রাখবে 6:4। এই জিনোটাইপ আর ফিনোটাইপের রেশিওটা হচ্ছে 6:4। এটাকে যদি আরো শর্টে করে দিই তাহলে 3:2। তাহলে আমাদের এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে জিনোটাইপ আর ফিনোটাইপের রেশিও হচ্ছে 3:2। কিভাবে এটা আসছে তোমাদের যদি একটু ভালো করে বোঝাই, দেখো বাবা মা, পেরেন্টস এবং চিলড্রেন। ধরো বাবার ক্ষেত্রে এ, বাবার ব্লাড গ্রুপ এ, মায়ের ব্লাড গ্রুপ বি। তাহলে তোমাদের বলেছিলাম এ আর বি ডমিনেট করে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলি, যদি ধরো কোনো আমাদের পরীক্ষার প্রশ্ন এলো এ ব্লাড গ্রুপ, এর জিনোটাইপ কি, সাইনটা কি, আমরা সবসময় জেনে রাখবে জিনোটাইপ সাইনটা আমরা ক্যাপিটাল আই হিসাবে লিখি এবং মাথায় এরকম এ লিখি। এইটা হচ্ছে এর জিনোটাইপ। তাহলে এ ও এর জিনোটাইপ যদি আমি আরেকটা স্টেপ ভেঙে দিই তাহলে এটা জিনোটাইপ দাঁড়াবে আই এ আই ও। এবির ক্ষেত্রেও ঠিক তাই, আই বি আই ও, এটা হচ্ছে এর জিনোটাইপ। তাহলে এটা ভালো করে লক্ষ্য করো, এটার এ এর বি তাহলে হলো একটা এ বি, এর এ এর ও তাহলে হলো এ ও, এর ও এর বি তাহলে হলো বিও, এটার ও এটার ও তাহলে হলো ও। তাহলে একটা বাবা মা কারুর যদি এ এবং বি দুটো ব্লাড গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 4টে প্রবাবিলিটি দাঁড়াচ্ছে ব্লাড গ্রুপে বাচ্চাদের মধ্যে হওয়ার। একটা প্রবাবিলিটি এ বি, একটা প্রবাবিলিটি এ, ভালো করে বললাম আগেরটা ও হচ্ছে রিসেসিভ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাথায় আছে নিশ্চয়ই। তাহলে ও এখানে কিছু কাজ করবে না, তাহলে এই ডমিনেট করবে যেটা আজীবন করে এসছে সবাই। তাহলে এটা এ ব্লাড গ্রুপ, তাহলে এটাও বি, তাহলে বি, এটা ও। এক্ষেত্রে দেখো ডমিনেট করার কিছু নেই, এর বিয়ে হয়নি, এর গার্লফ্রেন্ড জোটেনি, এ শুধু বয়ফ্রেন্ড, মানে শুধু ও পড়ে আছে, তাহলে ও একাই সিঙ্গেল চিরকুমার, ও একাই রাজ করবে, ও ব্লাড গ্রুপ। তাহলে চিলড্রেনের ক্ষেত্রে এই 4টে ব্লাড গ্রুপ প্রবাবিলিটি দাঁড়ালো। এবার তোমাদের আচ্ছা আরেকবার ভালো করে তোমাদের যদি বোঝাই, ধরো এ বি না ধরে ধরো কারুর বাবার ব্লাড গ্রুপ এ বি, মায়ের ব্লাড গ্রুপ এ সাপোজ, তাহলে এক্ষেত্রে জিনোটাইপ কি হবে আই এ আই বি, এর ক্ষেত্রে আই এ হলো। এবার কি কি প্রবাবিলিটি হতে পারে, এর এ এর এ, তাহলে এখানে হলো এ আই এ, তাহলে এখানে হয়ে গেল এ বি আই ও, তাহলে ফার্স্টে এ ও, তাহলে এ ও বি ও, তাহলে বি ও। তাহলে ভালো করে দেখো সেম এখানে এ এ বি এ বি, তাহলে এ বি আর এ, বাবার যদি এ বি ব্লাড গ্রুপ মায়ের যদি এ ব্লাড গ্রুপ হয় তাহলে আমার প্রবাবিলিটি কি কি দাঁড়াচ্ছে এ এ বি, এ ওর ক্ষেত্রে আর বোঝাতে হবে না তোমাদের, এই থাকবে, বি ওর ক্ষেত্রে বি থাকবে। তাহলে বাবা মায়ের ক্ষেত্রে যদি এ বি ব্লাড গ্রুপ আর এ ব্লাড গ্রুপ হয় তাহলে বাচ্চার ক্ষেত্রে প্রবাবিলিটি দাঁড়াচ্ছে ব্লাড গ্রুপ 4টে।
হয় এ হবে, নয় এবি হবে, নয় তিনটে। এখানে দুবার এ হয়ে যাচ্ছে, দরকার নেই। তাহলে প্রবাবিলিটি দাঁড়াচ্ছে তিনটে, হয় এ, নয় এবি, নয় বি। তাহলে তোমরা এরকম ভাবে নিজেরাই বাড়িতে ছক করে অনায়াসে বার করে নিতে পারবে যে প্রবাবিলিটি কি থাকবে, মানে জিনোটাইপ কি থাকলে ফিনোটাইপ কি এসে দাঁড়াতে পারে। অর্থাৎ পেরেন্টস এর ক্ষেত্রে ব্লাড গ্রুপ কি হলে বাচ্চার ক্ষেত্রে সেই ব্লাড গ্রুপ কি দাঁড়াবে। তাহলে এই হলো আমার জিনোটাইপ এবং ফিনোটাইপ এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এইভাবেই আমাদের ক্যালকুলেশনটা আসে। এরপরে তোমাদেরকে বোঝাচ্ছি আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম অর্থাৎ আগের দিন তোমাদের যেটা বলেছিলাম এ পজিটিভ বা এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এইগুলো কিভাবে আসছে সেটা নিয়ে তোমাদের এখন আলোচনা করব। আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম সবার প্রথমে একটু গল্প বলা যাক। লিভাইন আর স্টেটসন এই দুজন বিজ্ঞানী সবার প্রথম 1939 সালে এইচডিএন বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এই এইচডিএন এক শিশু গর্ভবতী মায়ের সিরামে সবার প্রথম একটা আলাদা ধরনের অ্যান্টিবডি পায়, অন্য ধরনের একটা অ্যান্টিবডি পায়। কাট্টু 1940, ল্যান্ডস্টেনার অ্যান্ড আর আলেকজান্ডার সালেমন খান নয়, আলেকজান্ডার সালেমন ওয়েনার, এই দুজন মিলে 1940 সালে এই আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম বা আরএইচ অ্যান্টিজেন আবিষ্কার করে। রিসার্চ মাঙ্কি মানে রিসার্চ বাদর, এর মধ্যে প্রথমেই অ্যান্টিবডিটা আবিষ্কার হয় বলে অ্যান্টিজেনটা আবিষ্কার হয় বলে একে রিসার্চ ব্লাড গ্রুপ সিস্টেম বা আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেমও বলা হয়ে থাকে। আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন কি, এটা কোথায় থাকে? এবিও ব্লাড গ্রুপের সিস্টেমে যেমন বললাম 9 নম্বর ক্রোমোজোম, এবিও ব্লাড গ্রুপের সিস্টেমের ক্ষেত্রে এবিও জিন, খানিকক্ষণ আগেই বললাম তোমাদের 3টে অ্যালিল। ঠিক এটার ক্ষেত্রে ক্রোমোজোম 1, ওটায় 9 নম্বর ক্রোমোজোম ছিল, এটায় 1 নম্বর ক্রোমোজোম। 1 নম্বর ক্রোমোজোমে দুটো মেন জিন থাকে, আরএইচডি, আরএইচসি। শর্টে মনে রাখবে 1 নম্বর ক্রোমোজোম দুটো মেন জিন আরএইচডি এবং আরএইচসি। এবিওর ক্ষেত্রে 9 নম্বর ক্রোমোজোম, এবিও জিন, 3টে মেন অ্যালিল এ, বি, ও। এটার ক্ষেত্রে ক্রোমোজোম 1 আরএইচডি, আরএইচসি। এই আরএইচডি মেন আরএইচ অ্যান্টিজেন, এই আরএইচ অ্যান্টিজেনের ডি লিখে দিলাম, ডি। এই আরএইচডি জিনটা এই আরএইচ অ্যান্টিজেনে মেন ডি, আরএইচ এর অনেকগুলো অ্যান্টিজেন আছে, টোটাল 5টা, তার মধ্যে ডি মেন। এই ডি নিয়ে আমাদের পড়াশোনা। এই ডি মেন, এই ডি অ্যান্টিজেনটাকে মেন তৈরি করে। কোথায় থাকে? ঠিক এবিওতে যেমন এ, বি, ও আরবিসির গায়ে, তাহলে এইটাও আরবিসির গায়ে থাকে। এটা বাই নেচার কিন্তু প্রোটিন, বাই নেচার প্রোটিন, তাহলে এই প্রোটিনগুলো আরবিসির গায়েতেই থাকে। যার মধ্যে এই অ্যান্টিজেনটা থাকে সেটা হলো আরএইচডি পজিটিভ বা আরএইচ পজিটিভ, যার মধ্যে থাকে না সেটা হলো আরএইচডি নেগেটিভ বা আরএইচ নেগেটিভ। এই আরএইচ এর যে 5টা মেইন অ্যান্টিজেন সেটা নিয়ে আমরা পরের দিনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু বেসিক কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি। পরের দিনে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের সাব গ্রুপ, আরো যে সমস্ত ছোট ছোট গ্রুপগুলো হয়েছে সেগুলো নিয়ে ডিটেইলিং এ আলোচনা করব। কিভাবে এবিও ব্লাড গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ সেটা কিভাবে আমরা ল্যাবে ডিটেক্ট করি সেটা নিয়েও আলোচনা করব, এবং এই আরএইচ অ্যান্টিজেন গ্রুপের সাব গ্রুপগুলো নিয়েও আলোচনা করব। বাকি যে যে গ্রুপগুলো আছে সি, ই, সি, ই, ই, স্মল ই, সরি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই, ডি, এগুলো নিয়ে পরের দিন আমরা টোটালে আলোচনা করব। এর জেনেটিক্যাল স্ট্রাকচার নিয়েও পরের দিন টোটাল আলোচনা করব। আজকে তাহলে এইটুকুনি জেনে রাখো, আরবিসির গায়ে থাকে সারফেসে, পজিটিভ থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। এটাকেই আমরা পজিটিভ নেগেটিভ বলি। ধরো এ পজিটিভ, এ নেগেটিভ, তার মানে আমার ব্লাড গ্রুপ দিয়ে আমি তোমাদের বলছি, ধরো আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। তাহলে আজকের টোটাল ক্লাস থেকে আমি কি জানতে পারলাম? আজকের ক্লাস থেকে আমি জানতে পারলাম আমার ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ হয় তাহলে আমার ব্লাড গ্রুপে আরবিসি সারফেসে কি কি অ্যান্টিজেন আছে। আরেকবার ক্লাসটা ঝালাই করে নিই এইভাবে। আরবিসি সারফেসে আমার অ্যান্টিজেন আজকের আছে
এ অ্যান্টিজেন আছে, আরেকটা কি অ্যান্টিজেন আছে, এইচ অ্যান্টিজেন আছে, পরিমাণে কম। কেন? আরেকবার বলে দিই, এ আর বি অ্যান্টিজেনের সাথে এইচ অ্যান্টিজেনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার জন্যই ও ব্লাড গ্রুপের আরবিসি সারফেসে এইচ অ্যান্টিজেনটা বেশি থাকে, যেহেতু ওখানে এ এবং বি দুটো অ্যান্টিজেনের কোনোটাই পাওয়া যায় না, এবং এ বি তে সবচেয়ে কম থাকে, যেহেতু ওখানে এ আর বি দুটোই থাকে, এতে মাঝারি পরিমাণ। তাহলে এ অ্যান্টিজেন থাকলো, এইচ অ্যান্টিজেন থাকলো, আরেকটা কি থাকলো, যেহেতু পজিটিভ তাহলে আর এইচ। তাহলে এই তিনটে অ্যান্টিজেন আমার ব্লাড গ্রুপে আরবিসি সারফেসে রয়েছে, তাই আমার ব্লাড গ্রুপ আরএইচ পজিটিভ। আরেকটা কি কি অ্যান্টিবডি রয়েছে আমার সিরামে অ্যান্টিবডি রয়েছে, যেহেতু এখানে এ অ্যান্টিজেন রয়েছে তাহলে আমার সিরামে থাকবে অ্যান্টি বি অ্যান্টিবডি রয়েছে। তাহলে তোমরা এবার নিজেরা ক্যালকুলেট করো তোমাদের ব্লাড গ্রুপ কি, এবং সেই অনুযায়ী তোমরা ধরে ফেলতে পারবে তোমাদের ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন আছে, কি অ্যান্টিবডি আছে। হলো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি শুরুতে তোমাদের কেন পড়িয়েছিলাম আজকে বুঝতে পারছো, অ্যান্টিজেন অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেক্ট করাটা গুরুত্বপূর্ণ কেন? এই এ বি তো বুঝলাম, পজিটিভ নেগেটিভ এটা ডিটেক্ট করাও গুরুত্বপূর্ণ, কারণ স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো এর সারফেসে অ্যান্টিজেনটা রয়েছে, তাহলে এটা পজিটিভ, তাহলে এর এগেইনস্টে অ্যান্টিবডি নেই, তাহলে যার সারফেসে এই পজিটিভটা নেই, মানে এই আরএইচটা নেই, মানে নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে, ধরো এ নেগেটিভ, এখন যদি এর ব্লাড গ্রুপটা একে দেয়া হয়, এর যেহেতু সারফেসে অ্যান্টিজেনটা রয়েছে, তার এখানে অ্যান্টিডিটা নেই, এর এখানে নেই, তার মানে এখানে অ্যান্টিটা আছে, অ্যান্টিবডিটা আছে, তাহলে এই অ্যান্টিবডি এই অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করে দেবে। তাহলে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রেও আমাকে পজিটিভ এবং নেগেটিভটা ডিটারমাইন করা দরকার, নইলে কিন্তু এই অ্যান্টি আরএইচ অ্যান্টিডিটাও কিন্তু আমাদের গন্ডগোল করে ফেলবে, ব্লাড হিমোলাইসিস করে ফেলবে। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাও বোঝা দরকার, এটাও ভাইটাল। এছাড়াও কি থাকে, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট যদি আমি ব্লাড ট্রান্সফিউশন দিই, যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমার এই জিনিসটা দরকার জানা। 2 নম্বর পয়েন্ট কিন্তু আরেকটা সবচেয়ে ভাইটাল, যেটা হচ্ছে এইচডিএন এর ক্ষেত্রে, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, মানে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে খুব ভালো এটা জানা দরকার। বিশেষ করে কোনো প্রেগনেন্ট মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, অর্থাৎ ওই নেগেটিভ মহিলা, নেগেটিভ মায়ের ব্লাড গ্রুপ, মানে নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের যদি কোনো ক্রমে পজিটিভ বাচ্চা হওয়ার সম্ভাবনা চলে আসে, মানে ফিটাস ভ্রূণ যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হিমোলাইটিক নিউবর্ন ডিজিজ হওয়ার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে প্রেগন্যান্সির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পজিটিভ নেগেটিভটা জানাটা খুব প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ মায়েদের ক্ষেত্রে। এছাড়া আরেকটা কি হতে পারে, আরেকটা কিসের জন্য জানা, যদি কোনো ক্রমে কোনো নেগেটিভ, মানে এটা যেটা বললাম এটারই আরেকটা পার্ট তোমাদের আমি বলছি, কোনো ক্রমে যদি নেগেটিভ কোনো পেশেন্টের ক্ষেত্রে, মানে নেগেটিভ আরএইচ এর পেশেন্টের মধ্যে যদি পজিটিভ আরএইচ এর পেশেন্টের ব্লাড চলে যায়, তাহলে সেক্ষেত্রে এই নেগেটিভ পেশেন্টের দেহে এই পজিটিভ পেশেন্টের অ্যান্টিবডি, মানে আরএইচ অ্যান্টিবডি কিন্তু তৈরি হওয়ার প্রবণতা থেকে যায়, যেহেতু ওর শরীরে ওই অ্যান্টিজেনটা ছিল না। যখনই পজিটিভটা ঢুকবে, মানে পজিটিভের সারফেসের অ্যান্টিজেনটা ঢুকবে, তখনই ও ওই অ্যান্টিজেনিক স্টিমুলেশনের দ্বারা ওরই এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, এবং ওই অ্যান্টিবডিটা অটোমেটিক্যালি তখন এর এগেইনস্টেই কাজ করবে, যার শরীরে ঢুকেছিল নেগেটিভ তার শরীরেই কাজ করবে, কারণ তার শরীরে অটোমেটিক অ্যান্টিবডি একটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা খুব খারাপ থাকবে যদি আমরা আরএইচটা ডিটেক্ট না করি। তাহলে এই প্রবাবিলিটি থাকছে আরএইচ এর ক্ষেত্রে, তার মানে কিন্তু আরএইচটা আমাদের ক্ষেত্রে খুব ভাইটাল। এবিও ব্লাড সিস্টেমটাকে যদি 1 নম্বর ইম্পর্টেন্ট ধরা হয়, তাহলে আরএইচ ব্লাড সিস্টেমটা কিন্তু আমাদের 2 নম্বর ভাইটাল ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপ সিস্টেম আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, মানে আমাদের শরীরের মধ্যে বলো, বা লাইফ সায়েন্সে বলো, বা ফিজিক্যাল সায়েন্সে বলো, বা যে কোনো ক্ষেত্রে বলো। তাহলে আজকে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম পড়ালাম, আজকে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম খানিকটা বুঝিয়ে দিলাম, কি এই আরএইচ ব্লাড গ্রুপ জিনিসটা, কোথায় থাকে, তার জিন কি, জিনে কোথা থেকে কিভাবে কি তৈরি হয়, কে প্রথম করেছিল, কার প্রথম সন্দেহ হয়েছিল, সেখানে প্রথম ল্যান্সনার এবং সলেমন খান নয়, আবার বলে রাখবেন সলেমন ওয়েনার 1940-এ প্রথম করেছিল। রেসাস নামে মাংকি বাঁদরের দেহে প্রথম তৈরি পাওয়া গেছিল বলে এইটাকে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম বা রেসাস ব্লাড গ্রুপ সিস্টেম বলা হয়েছে। হলো এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে এবিও বোম্বে ব্লাড গ্রুপ খুব ভাইটাল, ও এর সাথে গুলিয়ে ফেলার, ও ব্লাড গ্রুপের সাথে গুলিয়ে ফেলার প্রবাবিলিটি আছে যদি না তোমরা অ্যান্টি এইচ ডিটেক্ট করো।
যদি অ্যান্টি এইচ অ্যান্টিবডি ডিটেক্ট না করো তাহলে কিন্তু গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে। বা তোমরা অ্যান্টিজেন এইচটাও দেখতে পারো ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এইচ থাকবে কিন্তু বোম্বে ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন এইচ থাকবে না, এটাও কিন্তু ভাইটাল। শুধুমাত্র ও ব্লাড গ্রুপ দেখলেই তোমরা এ এবং বি দুটো ব্লাড গ্রুপ দেখলাম, মানে দুটো চেক করলাম, দুটোর মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে কিন্তু ওখানে কিন্তু কাজ শেষ নয়, আমাকে একবার ফার্দার অ্যান্টিজেন এইচটাও দেখে নিতে হবে আছে কি নেই। হলো বোম্বে ব্লাড গ্রুপ হলো। তারপরে ফিনোটাইপ জিনোটাইপ বোঝালাম। জিনোটাইপ 6টা, ফিনোটাইপ 4টে, মাথায় রাখবে ওটা। বাবা মা থেকে কিভাবে প্রবাবিলিটি আসছে বাচ্চার, সেই জিনিসটাও বোঝানো হলো, এটাও বোঝানো হলো। তাহলে আজকের ক্লাস আপাতত এইটুকুনি থাকলো। এরপর তোমরা বই থেকে যদি একবার দেখে নাও, বিষয়টা ঝালিয়ে নাও, তাহলে বিষয়টা আরো ভালোভাবে তোমাদের মাথায় ঢুকে যাবে আশা করি। বা আমি যেটুকুনি বোঝাবার চেষ্টা করেছি সহজ ভাষায়, আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। এর পরবর্তী ক্লাস তোমাদের বলে দিলাম এবিও ব্লাড গ্রুপের সাবগ্রুপ কিভাবে ডিটেক্ট করব, এ পজিটিভ এ নেগেটিভ, আরএইচ এর আরো বাকি অ্যান্টিজেন গুলো দেখবো পরবর্তী ক্লাসে। ততদিন পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থেকো। আর যদি তোমাদের ক্লাস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। যদি কোনো জানার বিষয় থাকে আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, অবশ্যই তোমাদের বোঝাবো। ভালো থেকো, সুস্থ থেকো।